তোমরা যারা জয়েন করছো তারা একটু আমার সাউন্ডটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানো, কমেন্টে জানো। আমার সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা একটু কমেন্টে জানো। আচ্ছা, তোমরা যারা জয়েন করছো তারা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তোমাদের নামটা একটু কমেন্টে জানাই দাও, তাহলে আমি বুঝে নিব কারা কারা ক্লাস করতেছে। আর আজকে হচ্ছে আমার সেটআপ রেডি না থাকায় আমি তোমাদের সোহরাওয়ার্দী ভাইয়ের বাসায় ক্লাস নিচ্ছি, তো কোনো প্রবলেম হলে কমেন্টে বলিও। আর আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা আজকে ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে শুরু করব, তো সেই টপিকসটাই আমরা আজকে আলোচনা করব। তো আমরা আগে সবাই জয়েন করতে করতে কিছু কথা বলে নিই। এক নম্বর কথা হচ্ছে আজকে আমরা যেটা পড়ব, আমাদের যদি বলি আজকের টপিকস, আজকের যে টপিকসগুলো আমরা পড়ব টপিকস, আজকের টপিকসের মধ্যে এক নাম্বার থাকবে আমাদের উপাংশে বিভাজিত ভেক্টর, উপাংশে বিভাজিত ভেক্টর, উপাংশে বিভাজিত ভেক্টর। দেন দুই নাম্বার আমরা পড়ব হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টর পড়ার পর আমরা উপাংশে বিভাজিত ভেক্টর যারা আছে তাদের যোগ করা শিখব, তাদের বিয়োগ করা শিখব। তিন নাম্বার বিয়োগ করা শিখব এবং আমাদের বিয়োগ করা শিখব। এরপর সাথে সাথে চার নাম্বার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে উপাংশে বিভাজিত ভেক্টর শিখলাম, তাদেরকে যোগ করা শিখলাম, তাদেরকে বিয়োগ করা শিখলাম। আবার উপাংশে বিভাজিত যে কোনো একটা ভেক্টর তার মান কিভাবে বের করতে হয় সেই মান বের করা আমরা শিখব। তাহলে উপাংশে বিভাজিত ভেক্টর শিখলাম, যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, তার মান বের করা শিখব। আবার আমরা দুইটা ভেক্টরকে যোগ করব না, দুইটা ভেক্টরকে যোগ করে যে ভেক্টরটা পাইলাম তার মান বের করাও শিখব, আবার বিয়োগ করে যেটা পাইলাম তার মান বের করাও শিখব। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের আজকের ক্লাসের থিমগুলা, আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাসটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা ক্লাস, এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এবার আসি, আমাদের একটা কথা আছে না, বাঁচতে হলে জানতে হবে, একইভাবে ক্লাস আজকেরটা করতে হলে আমাদের কি জানতে হবে সেই জিনিসটা আমরা দেখি, জানতে হবে। এবার আসো, যা যা জানা লাগবে, তেমন কিছুই জানা লাগবে না, আবার কিছু না জানলেও হবে না। আবার যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। এই আয়ত একক ভেক্টর সম্পর্কে যাদের খুব ভালো আইডিয়া আছে তাদের আজকের ক্লাসে কোনো প্রবলেমই হবে না। আমি বলে দিচ্ছি, আজকের ক্লাস থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা, কলেজ পরীক্ষা, যে কোনো পরীক্ষায় খুব বেশি তোমরা প্রশ্ন পাবা। আসলে জিনিসটা হচ্ছে কি জানো, এতদিন আমাদেরকে বেসিক নিয়ে আগাইতে হয়েছে, সেই বেসিকগুলো আমরা আস্তে আস্তে অ্যাপ্লিকেশনে যাচ্ছি। আর যতই অ্যাপ্লিকেশনে যাবা, এই অ্যাপ্লিকেশন আগের জিনিসের সাথে রিলেটেড, বাট এই অ্যাপ্লিকেশনের জন্য বেসিকটা ক্লিয়ার থাকতে হয়, বেসিক ক্লিয়ার থাকলে অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশন হইলে আমাদের পরীক্ষার প্রশ্নটাও আমাদের কাছে অনেক সোজা মনে হয়। যদি পরীক্ষায় প্রশ্নটা সোজা মনে হয়, আমার মন কেমনে A+ নাহিস হয় বলো আমাকে, তাহলে আমরা আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমরা যেহেতু এই পুরো জিনিসটা আলোচনা করবো, শুরুতে আমি আয়ত একক ভেক্টর নিয়ে হালকা কথা বলবো। আমরা আয়ত একক ভেক্টরকে আমরা বলবো HR, মানে হচ্ছে আমাদের HR মানে হচ্ছে আমাদের হালকা রিভিশন দিব। হালকা রিভিশন দেওয়ার পর উপাংশে বিভাজিত ভেক্টর, তার যোগ বিয়োগ মান বের করা, যাবতীয় হাবি জাবি পাও অনেক কিছু বের করে ফেলবো। আশা করি কারো কোনো সমস্যা হবে না। আর যদি থাকে সমস্যা কমেন্ট করে ফেলবা, কমেন্ট করলে আশা করি তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো আসি, তো আমাদের আজকের ক্লাসের পর আজকে একটু স্মরণ করাই দিই। প্রথমে আজকে কিন্তু 9টা বাজে আবার ম্যাথ ক্লাস আছে। তোমাদের কলেজের পরীক্ষাগুলো, কলেজের ক্লাসের কারণে সকালে যেহেতু ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের ক্লাস হবে কখন, আমাদের ক্লাস হবে হচ্ছে আজকে রাত 9টায়। তো 9টায় ম্যাথ ক্লাস আছে, অবশ্যই সবাই থাকবা, আজকে সেই লেভেলের ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তো আমরা দেখিনি যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও, দেন আমরা শুরু করে দেব।
আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, তাহলে আমি শুরু করে দিতে পারবো। তোমাদের কাছে সাউন্ডটাও ক্লিয়ার মনে হচ্ছে কিনা এবং ভিডিও, সাউন্ড এবং ভিডিও এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা, সাউন্ড এবং ভিডিও দুইটা জিনিস ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। দেন আমরা আমাদের আজকের ক্লাসটা ফাটাফাটি একটা ক্লাস হবে, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এবং আজকের ক্লাস থেকে ম্যাথ আসবে সবচেয়ে বেশি, মানে হচ্ছে আজকের ক্লাসটা অনেক জায়গায় অনেক বেশি অ্যাপ্লিকেশন পাবো। এবং এরপরে আমরা আস্তে আস্তে ভেক্টর গুণনে চলে যাব। এতদিন করেছি যোগ, তারপরে আবার করেছি বিয়োগ, এখন আমাদের গুণ করব না, গুণ করব কি করব না সেটা নিয়ে অনেকের আছে অভিযোগ। সেই অভিযোগ কাটাই উঠতে আজকে আমরা আবার নতুন করে যোগ বিয়োগ করব, উপাংশ করব, দেন আমরা গুণও করব। এর মানে আমরা আস্তে আস্তে ভেক্টর গুণনে ঢুকে যাচ্ছি। ওকে, যেহেতু সবকিছু ঠিক আছে তাহলে আমাদের শুরু করতে কোনো আপত্তি নাই, আপত্তি থাকার কথা না। তাহলে আমি ওই প্রতিদিনকার মতো সেম জিনিস আমি ছবি তুলে নিব আমাদের বোর্ড মুছার আগে। তাহলে আমি বিসমিল্লাহ করে শুরু করি আমাদের ছবি তোলাটা। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই আমাদের আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসের যে মূল থিমগুলো এগুলো আমরা একটা করে শুরু করব। দেন আশা করি সবগুলা কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারবো। এবার আসো, প্রথমত আসি আমরা আমাদের আয়ত একক ভেক্টর নিয়ে আমরা পুরো একটা ক্লাস নিয়েছিলাম। তো একক ভেক্টরে আমরা ওইখানে যা পড়াইছিলাম সেই জিনিসগুলো এখানে কাজে লাগবে। তো আমি একটু ছোট্ট করে রিভিশন দিই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমার এখানে সবার প্রথমে আমাকে জানতে হবে কি ভাইয়া, একক ভেক্টর। সবার প্রথমে জানতে হবে কি একক ভেক্টর। হোয়াট ইজ একক ভেক্টর? দিস ইজ আওয়ার আজকের জন্য মেইন ফ্যাক্টর। এবার আসো, একক ভেক্টর আমরা কাকে বলি? ধরে নিলাম আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে, এটা হচ্ছে আমার এ ভেক্টর, তাকে আমি তার মান দ্বারা ভাগ করব। তাহলে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করার পর তুমি যে ভেক্টরটা পাইলা তাকে আমরা বলি একক ভেক্টর। এবং আমাদের একক ভেক্টরের মান সবসময় হয় কত একক? 1 একক। আমরা চাইলে আজকে সেটা প্রমাণও করে দিতে পারবো এবং এটা আমরা ক্লাসের শেষের দিকে পাবো। তো আমরা আসি, একক ভেক্টরকে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাইলে তার নাম কি? একক ভেক্টর। ধরে নিলাম সেই একক ভেক্টরটা হচ্ছে এ। এখন একক ভেক্টরকে আমরা আলাদা করে প্রকাশ করি উপরে একটা ক্যাপ বা হেড চিহ্ন দিয়ে। তাহলে আমরা বলতে পারি কোন একটা ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাকে আমরা বলি তার একক ভেক্টর। তাহলে আমরা বলি কোন একটা ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, দিস ইজ একক ভেক্টরের সমান। এবং এই ভেক্টরটা যেদিকে তার একক ভেক্টরটা নিচ্ছে কি সেম দিকে। আমরা আগে বলছিলাম, মনে করো এটা হচ্ছে আমার একটা এ ভেক্টর। এ ভেক্টর অনেকগুলো একক ভেক্টরের সমষ্টি। ফর এক্সাম্পল এতটুকু 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 4.5 একক। এর মানে এই প্রত্যেকটা কিন্তু একটা একক ভেক্টর, প্রত্যেকটা কিন্তু একটা একক ভেক্টর। এরকম অনেকগুলো একক ভেক্টর মিলে হয়েছে আমার একটা এ ভেক্টর। তাহলে একক ভেক্টরের দিক হচ্ছে মূল ভেক্টরের দিক। এটা পুরোটা যদি মূল ভেক্টর হয় তার দিক যেদিকে ছোট্ট একটা একক ভেক্টর তার দিকটাও সেম দিকে। এবার আসি আমাদের, এখন আমরা একটু বজ্র গুণন করি। যদি বজ্র গুণন করি আমরা কি পাচ্ছি? এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। তাহলে আমরা এভাবেও বলতে পারি কোন একটা ভেক্টরের যে মান দ্বারা তার একক ভেক্টরকে গুণ করলে একক ভেক্টর। আমি জাস্ট আগের ক্লাসের জিনিসগুলো হালকা স্মরণ করাই দিচ্ছি। হ্যাঁ, আমরা হালকা স্মরণ করাই দিচ্ছি। তাহলে মান ইনটু একক ভেক্টর, কোন একটা ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূল ভেক্টর। সেটাই হচ্ছে আমাদের কোন ভেক্টর? মূল ভেক্টর। অর্থাৎ তোমার কাছে মনে করো কোন একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা তুমি জানতে চাচ্ছ। তাহলে যদি তুমি ভেক্টরটা জানতে চাও তার মানকে তার একক ভেক্টর দ্বারা গুণ করো। তুমি মনে করো একক ভেক্টর জানো, তুমি ওই ভেক্টরের মানটাও জানো, তাহলে তোমার কাজ কি? মূল ভেক্টরটা বের করা। তাহলে মূল ভেক্টর বের করতে হলে কোন একটা ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করতে হবে। এবার আসো ভাই, আমরা মূল ভেক্টর কেমনে পাই সেই জিনিসটা আমরা অলরেডি জানি। এখন আমার কাছে কথা হচ্ছে আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টরটা কি? এই আয়ত একক ভেক্টরটা যদি আমরা বলি, সাপোজ আমরা জানি আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আছে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের এখানে লাগবে শুধুমাত্র দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো যেহেতু আমার এখানে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক লাগবে, তাহলে আমরা প্রথমত বলি ভাইয়া
এটা হচ্ছে আমাদের মনে করো x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ, তাহলে দ্যাট মিন্স আমরা বলতে পারি দুইটা অক্ষ পরস্পর পারপেন্ডিকুলার আছে বা লম্বালম্বি ভাবে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুকে যদি আমরা বাছাই করি, সেই বিন্দু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। অর্থাৎ এক কথায় আমরা x অক্ষের দিকে কতটুকু গেল, y অক্ষের দিকে কতটুকু গেল, তার স্থানাঙ্ককে আমরা x, y দ্বারা প্রকাশ করি। দ্যাট মিন্স দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো কিছু দেওয়া মানে হচ্ছে প্রথমটা x এর মান মানে হচ্ছে x এর দিকে সে কতটুকু গেল, পরেরটা y এর মান, এর মানে y এর দিকে সে কতটুকু গেল। এবারে এসো একইভাবে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি নিই, তাহলে আমরা বলতে পারবো x অক্ষ থাকবে, y অক্ষ থাকবে, z অক্ষ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ, এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখন যদি কোনো একটা এক্স্যাক্টলি স্পেসিফিক বিন্দু নিই, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা প্রকাশ করতে যাই, সেই বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ করতে পারবো কিভাবে? ভাইয়া এখানে আমার অক্ষ আছে কয়টা? তিনটা। যদি অক্ষ থাকে তিনটা, তাহলে স্থানাঙ্ক হবে কয়টা? স্থানাঙ্ক তো একটা, তার বিন্দু হবে তিনটা। মানে বিন্দু একটা, কিন্তু বিন্দুটাকে প্রকাশ করার জন্য ডিরেকশন জানা লাগবে তিনটা। তাহলে আমাদের x, y, z। তাহলে আমার x মানে হচ্ছে x অক্ষের দিকে কতটুকু গেল, y মানে হচ্ছে y অক্ষের দিকে কতটুকু গেল, আর z মানে হচ্ছে z অক্ষের দিকে কতটুকু গেল। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে xy পাইলাম, এটা হচ্ছে xy z পাবো। তাহলে দ্বিমাত্রিক হলে দুইটা দেওয়া থাকবে, ত্রিমাত্রিক হলে তিনটা দেওয়া থাকবে। এখন ত্রিমাত্রিকের আবার কথা আছে। ত্রিমাত্রিক কিন্তু অনেকগুলো দ্বিমাত্রিকের সমষ্টি। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো, এই যে এটা আমার ত্রিমাত্রিক, আমি যদি শুধুমাত্র এই তলটা নিই, থ্রি ডাইমেনশনালি চিন্তা করো, আমি কোন তলের কথা বলতেছি? নিশ্চয়ই এই তলটা। তাহলে বলো তো এই তল, জাস্ট এই তলটা নিলে এই তলে কোন একটা বিন্দুর জন্য কি আছে? y অক্ষের দিকে দূরত্ব আছে আর z অক্ষের দিকে দূরত্ব আছে। এর মানে এটা কোন তল বলো তো? YZ তল। তাহলে আমরা এটাকে বলতে পারতেছি YZ তল। একইভাবে আমি যদি বলি ভাইয়া আমার এদিকে একটা তল আছে, এই তলটাকে আমরা বলবো XY তল। আবার আমি যদি বলি ভাই এদিকে একটা তল আছে, এই তলটাকে আমরা বলবো XZ তল। এর মানে XZ তলে কোনো y নাই, কারণ সে আমাদের XZ তলে আছে। এর মানে y এর মান 0। তাহলে আমি যদি কখনো তোমাকে বলি XY তলে আছে, XY তলে আছে, তাহলে বলো তো XY তলে আছে মানে কমেন্টে বলো তো কার মান শূন্য? আমার কোন একটা বস্তু XY তলে আছে, তাহলে কার মান শূন্য? কোন একটা বস্তু YZ তলে আছে, তাহলে কার মান শূন্য? এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে তোমরা কমেন্টে आंसर দিবা, 2 নাম্বার কমেন্টে आंसर দিবা, 3 নাম্বার হচ্ছে কোন একটা বস্তু XZ তলে আছে, তাহলে কার মান শূন্য? তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম কোন একটা বস্তু XY তলে আছে, কোন একটা বস্তু যদি XY তলে থাকে তাহলে কার মান শূন্য? আবার কোন একটা বস্তু যদি YZ তলে থাকে কার মান শূন্য? কোন একটা বস্তু যদি XZ তলে থাকে কার মান শূন্য? অর্থাৎ তোমাকে এই তিনটা आंसर দিতে হবে 1 2 3 দিয়ে। 1 2 3 তুমি জাস্ট বলবা কার মান শূন্য, x নাকি y নাকি z। তাহলে এরকম বলবা, আমি কমেন্টগুলো চেক করতেছি। কোন একটা বস্তু XY তলে থাকলে কার মান শূন্য, YZ তলে থাকলে কার মান শূন্য? শূন্য। দেখি তোমরা কমেন্টে आंसर দাও। তাহলে आंसर দাও, আমি দেখি যে তোমাদের आंसरটা কি আছে। আজকে অত্যন্ত মারাত্মক লেভেলের জিনিস হবে, তোমরা দেখবে আমি খুবই সহজ ভাষায় পড়াবো। তোমার কাছে পান্তাভাতের মতো মনে হবে, বাট অনেকের কাছে এটা অনেক কঠিন, কারণ ক্লিয়ার না কনসেপ্টগুলো। যাক, আমাদের সবাই পারছে। সেটা হচ্ছে কি ভাইয়া, আমার XY তলে আছে, যেহেতু XY একটা তল, তাহলে XY কয় মাত্রিক বলো তো? XY তল না, তল মানে সবসময় দ্বিমাত্রিক। তাহলে XY একটা তল, এর মানে এখানে X এর মান আছে, Y এর মান আছে, কোনো Z এর মান নাই। তাহলে Z এর মান কত? 0। তাহলে পরীক্ষায় তোমাকে সামহাউ যে কোনো প্রশ্ন, এই যে ধরা খাবা তোমরা এই জায়গায় বলবে
ত্রিমাত্রিক কাঠামো, আমাদের ত্রিমাত্রিক কাঠামোতে এক্স ওয়াই সমতলে কোন একটা বিন্দু আছে, এবার সামথিং সামথিং ব্লা 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 বের করো। বলা বিন্দু ধরা হয়ে যাবে কেন? কারণ তারা এক্স ওয়াই তলে বলছে, ত্রিমাত্রিক বলছে না, তারা জেটের একটা মান ধরে করে ফেলবে। না ভাইয়া হবে না। তোমাকে যখন বলছে এক্স ওয়াই তল, দ্যাট মিন্স জেটের মান 100% কনফার্ম 0। তোমাকে যখন বলছে ওয়াই জেড তল, এর মানে এক্স এর মান 0। তোমাকে যখন বলছে এক্স জেড তল, এর মানে ওয়াই এর মান 0। যদি তুমি বলতে পারো এক্স ওয়াই তলে জেড এর মান 0, ওয়াই জেড তলে এক্স এর মান 0, এক্স জেড তলে ওয়াই এর মান 0, তাহলে আমি বলবো ইউ আর এ জেনুইন হিরো। এবার আসো, তাহলে আমাদের এতটুকু চলে গেল। তাহলে আমরা এতটুকু বুঝলাম। আমরা আমাদের বরাবরের মতো এটা মুছার আগে আমরা একটা ছবি তুলে নিই। হ্যাঁ, একটা ছবি তুলে নিই। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। হ্যাঁ, আমাদের এখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এক্স ওয়াই তল নিয়ে আমরা বুঝলাম। এখন আমরা আয়ত একক ভেক্টরে আসি। তাই আয়ত একক ভেক্টরে যদি থাকি, আজকে তোমাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন করব। আজকে কমেন্ট করতে হবে প্রচুর, আমি দেখব যে কে কত তাড়াতাড়ি আনসার করতে পারে। যদি তুমি আয়ত একক ভেক্টরের ক্লাসটা তোমার মাথায় আসলে ঢুকে থাকে, তাহলে আমি বুঝবো তুমি আসলে কতটুকু মাথায় ঢুকাইতে পারছো, কতটুকু মনে রাখতে পারছো। আজকে তুমি কত তাড়াতাড়ি কমেন্ট করতে পারতেছো তার উপর ডিপেন্ড করবে তুমি আয়ত একক ভেক্টরের ক্লাসে কতটুকু অ্যাক্টিভ ছিলা। আমি দেখবো আজকে আমি প্রশ্ন করব, এবং এই প্রশ্নগুলো থেকে আমি আজকের ক্লাসটা বের করে নিয়ে আসবো। মানে আজকে নতুন নতুন অনেক কিছু তোমাদেরকে দিয়ে পড়াবো। মানে আমি প্রশ্ন করবো, তোমরা আনসার দিবে, দেখবে নতুন একটা জিনিস উৎপন্ন হয়ে গেছে। সেটা আমাদের আজকের টপিকস। আচ্ছা, এবার আসি কি ভাইয়া, যেহেতু পড়বো আয়ত একক ভেক্টর, এখন আসো ভাই আমাদের আয়ত একক ভেক্টর নিয়ে আলোচনা করা যায়। এখন আসো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, তুমি যদি আয়ত একক ভেক্টর বলো, তাহলে আমরা কি বলছিলাম ভাইয়া, এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর তাকে নাম দিব হচ্ছে আই, ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর তাকে নাম দিব হচ্ছে জে, জেড অক্ষের দিকে যে একক ভেক্টর তাকে নাম দিব কে। তাহলে সব সময় মাথায় রাখবো, কোন একটা একক ভেক্টর আছে তার নাম হচ্ছে আই। কখনো আমি জিজ্ঞেস করব না হু আর ইউ, আমি জানবো তুমি তো এক্স অক্ষের দিকে আছো, তাই না? আমি পাইলাম একটা ভেক্টর জে, আমি কখনো জিজ্ঞেস করবো না হু আর ইউ, আমি বলবো তুমি তো ওয়াই অক্ষের দিকে আছো, তাই না? এরপর আমি কখনো, আমি যদি কোথাও দেখি কে ভেক্টর, কে একক ভেক্টর, আমি জিজ্ঞেস করবো না তুমি কে, সেও আনসার দিবে আমি কে, কারণ সে আসলেই কে। তাহলে আমার এই ক্ষেত্রে আমরা বুঝে নেব সে কোন অক্ষ বরাবর আছে, জেড অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর সবসময় একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর সবসময় একক ভেক্টর কে কে। তাহলে এই তিনটাকে আমরা একসাথে বলি আয়ত একক ভেক্টর। এখন অনেকে আমাকে বলে ভাইয়া আমি এটাকে আই দ্বারা প্রকাশ করতে চাচ্ছি না, অন্য কিছু দ্বারা প্রকাশ করলে সমস্যা হবে। প্রথম উত্তর হলো সমস্যা হবে না, দ্বিতীয় উত্তর হলো আবার সমস্যা হবে। মানে জিনিসটা হচ্ছে কেমন, তুমি ইচ্ছা মতো প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট গ্লোবালি বা ইন্টারন্যাশনালি আমরা এটা স্বীকার করে নিছি, আমরা এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই ধরবো, ওয়াই অক্ষের দিকে যে, যেটা খবর কে। এর মানে তুমি ফিজিক্স পড়তে গেলে তোমাকে এগুলো দেখে বুঝে নিতে হবে এগুলোর মিনিং কি। ওই কারণে আমরা সবসময় এভাবে প্রকাশ করব, অন্য কিছু দ্বারা প্রকাশ করলে পরীক্ষায় তোমাদের যখন তুমি অন্য কিছু দ্বারা প্রকাশ করলা, তখন তুমি যেরকম এটাকে দেখে বলতেছো কে, স্যারও তোমার খাতার প্রশ্নের আনসার দিকে তাকায় বলবে তুমি কে, তখন তুমি বুঝতে পারতেছো তুমি কি পাবা, বড় বড় দুইটা আন্না পাবা। ওই কারণে আমার এগুলাকে আই যে কে দ্বারা প্রকাশ করব, তবে না করলে যে ভুল তা না, বাট আমরা এটাকে করব কবুল। তাহলে আমাদের এটা হচ্ছে কবুল, এটা হচ্ছে কবুল। আই যে কে, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর যে, জেড অক্ষ বরাবর কে। এবার আসো ভাইয়া তোমাদেরকে আমি বলি, দেখি তোমরা আমাদের এবার হচ্ছে আরেকটা কথা, এক্স অক্ষ বরাবর আই বললাম, ওয়াই অক্ষ বরাবর জে বললাম, জেড অক্ষ বরাবর কে বললাম। এখন আমার প্রশ্ন হলো ভাই আমি যদি এটা কাজ করি, এই যে দেখেন আমি যদি বলি এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, বুঝলাম আই জে কে, কিন্তু এটা তো এক্স অক্ষের ধনাত্মক দিক, এদিকে তো এক্স অক্ষের আমার ঋণাত্মক দিক আছে মাইনাস এক্স, এইদিকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এদিকে তো ওয়াই এর ঋণাত্মক দিক আছে মাইনাস ওয়াই, এদিকে তো জেড এর ধনাত্মক দিক, এদিকে আছে জেড এর ঋণাত্মক দিক মাইনাস জেড।
এর মানে আমরা একটা কথাই বলতে পারবো, যেখানে তোমার x আছে সেখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ধনাত্মক x অক্ষের দিকে আর একটা হচ্ছে ঋণাত্মক x অক্ষের দিকে। এর মানে একটা ডান দিকে একটা বাম দিকে, একটা উপরে একটা নিচে, এরকম চিন্তা করতে হবে না। তাহলে একটা সামনে আর একটা পিছনে। তাহলে আমরা তো জানি সাধারণত, তুমি দেখো আমি তোমাকে যদি কাঠামোটা দেখাই, এই x y z কালো কালি চিন্তা করলে কালো কালিটা দেখতে এমন, এই কালো কালিটা হচ্ছে দেখতে এমন, এটা x এটা y, তার লম্বালম্বি হবে এটা z। তাহলে আমরা বলতে পারবো এটা যদি x হয় এটা ডিরেকশন এদিকে, তার উল্টো দিকে ডিরেকশন যেটা সেটা হচ্ছে -x। এটা যদি y হয় এটা উপরের দিকে, তার উল্টো দিকে ডিরেকশন যেটা আছে সেটা হচ্ছে -y। এটা যদি z বলি এটা তো আমার সামনের দিকে, তার উল্টো দিকে পিছনের দিকে যেটা আছে সেটা হচ্ছে z, -z। তাহলে আমরা বললাম প্রত্যেকটা ঋণাত্মক দিক আছে। এবার আসো, কখনো যদি বলা হয় x অক্ষ, আমরা সাধারণত x অক্ষের ধনাত্মক দিক বুঝে নিই। তাহলে আমাদের x অক্ষের আবার কয়টা দিক আছে? বেশ দুইটা, একটা হচ্ছে পজিটিভ ডিরেকশন আর একটা হচ্ছে ভাইয়া নেগেটিভ ডিরেকশন। একইভাবে y অক্ষের আমার দুইটা দিক আছে, একটা হচ্ছে পজিটিভ ডিরেকশন আর একটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। একইভাবে z অক্ষের তিন আছে কি কি, আমার একটা হচ্ছে পজিটিভ ডিরেকশন আর একটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। তাহলে আমরা যদি বলি ভাইয়া x অক্ষের পজিটিভ ডিরেকশনে, তাহলে আমার স্বাভাবিক অবস্থা হচ্ছে কি, আমাদের পজিটিভ ডিরেকশনে সবকিছু পজিটিভ, নেগেটিভ ডিরেকশনে সবকিছু নেগেটিভ। তাহলে এখন জিনিসটা চিন্তা করো, তাহলে নেগেটিভ ডিরেকশনে থাকলে সামনে একটা মাইনাস আসবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে এক একক একটা, খেয়াল করো, x অক্ষের ধনাত্মক দিকে একটা একক ভেক্টর আছে, তার নাম কি বলো তো? আমি বলতেছি, তুমি উপরে ক্যাপ চিহ্ন দেওয়া লাগবে না, খালি আই লিখলে আমি বুঝে যাব। x অক্ষের ধনাত্মক দিকে একটা একক ভেক্টর আছে, তার নাম কি বলো তো কমেন্টে। আবার x অক্ষের নেগেটিভ দিকে একটা আমাদের একক ভেক্টর আছে, তার নাম কি কমেন্টে বলো। তাহলে আমি বললাম x অক্ষের ধনাত্মক দিকে একটা একক ভেক্টর আছে, তার নাম কি? x অক্ষের ঋণাত্মক দিকে আরেকটা একক ভেক্টর আছে, তার নাম কি? এই দুইটা ভেক্টরের নামটা একটু বলে দেখি কয়জনে পারো আমরা দেখি। x অক্ষের ধনাত্মক দিকে কে আছে তার নাম কি, x অক্ষের নেগেটিভ দিকে কে আছে তার নাম কি। আবার বলবো y অক্ষের ধনাত্মক দিকে কে আছে তার নাম কি, y অক্ষের নেগেটিভ দিকে যে আছে তার নাম কি। এরপর z অক্ষের পজিটিভ দিকে যে আছে তার নাম কি, z অক্ষের নেগেটিভ দিকে যে আছে তার নাম কি। যখন তুমি সবগুলো প্রপারলি লিখতে পারবা তখন তুমি বলতে পারবা ভাই আমি শিখেছি। এখন আমি বলবো আমি তোমাদের কমেন্ট দেখেছি, দেখি তোমরা বলতে থাকো কোনটা কি। দেখি তোমরা বলতে থাকো, দেখি কে কার আগে কে আনসার দিতে পারে, কে কয়টা আনসার দিতে পারে। আজকে টেস্ট হবে, আমাদের এখানে কে কত ভালো, কে কত অ্যাক্টিভ, কে কত বেশি ইফেক্টিভ। তাহলে আমরা দেখবো সবকিছু আমরা পেয়ে যাবো, কমেন্ট দেখে বোঝা যায়। দেখি বলতে থাকো, x অক্ষের ধনাত্মক ঋণাত্মক, y অক্ষের ধনাত্মক ঋণাত্মক, z অক্ষের ধনাত্মক ঋণাত্মক আনসার কি একটু বলে দাও। বললাম তো আজকে তোমাদেরকে দিয়ে সব করাই গেল, দেখবা। এই তো সবাই পারতেছে। তাহলে আমরা বলবো কি ভাইয়া, x অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর, x অক্ষ মানে হচ্ছে i, যেহেতু ধনাত্মক দিকে আছে এর মানে হচ্ছে আমাদের i, তবে সামনে প্লাস থাকবে, মানে এই প্লাসটা দিল ইচ্ছে না দিল ইচ্ছে, কারণ কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, আমি দিব না। আর x অক্ষের যখন ঋণাত্মক তখন দিতে হবে -i। y অক্ষের ধনাত্মক দিকে একটা একক ভেক্টর আছে সেটা হচ্ছে j। এবার যদি বলি y অক্ষের ঋণাত্মক দিকে একটা একক ভেক্টর আছে সেটা হচ্ছে -j। z অক্ষের ধনাত্মক দিকে একটা একক ভেক্টর আছে সেটা হচ্ছে k। z অক্ষের ঋণাত্মক দিকে একটা একক ভেক্টর আছে তার নাম হচ্ছে -k। তাহলে আমরা জেনে গেলাম x অক্ষের ধনাত্মক ঋণাত্মক দিকে, y অক্ষের ধনাত্মক ঋণাত্মক দিকে, z অক্ষের ধনাত্মক ঋণাত্মকের দিকে। এখানেই তোমাদের পরীক্ষায় প্রশ্নে আমাদের অনেক কিছু করে ফেলে, অর্থাৎ সবাই আমরা বলি x অক্ষের দিকে i, y অক্ষের দিকে j, z অক্ষের দিকে k। আমার পরীক্ষায় কে কোন দিকে যাবে সেটা চিন্তা করো না, আনসার দেখেই বলে দে না।
তোমাকে দেখতে হবে সেটা কি ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে। ধনাত্মক দিকে হলে পজিটিভ, ঋণাত্মক দিকে হলে নেগেটিভ। সেই জিনিসটাকে আমাদের ভালোভাবে মাথায় ধারণ করিতে হবে। এবার আসো, তাহলে আমি ছবি তুলে নিই, দেন বুঝবো। এবার তোমাদেরকে আমি কয়েকটা ভেক্টরের নাম জিজ্ঞেস করবো, দেখি তোমরা আনসার দিবা। আচ্ছা দেখি, আমি 3টা ভেক্টর দিব, কে কত তাড়াতাড়ি আনসার করতে পারে। মানে একটা একটা দিবা, 1 নাম্বার এটা আনসার কমেন্ট করে দিবা, মানে কে কারা করতে পারে। তাহলে দেখি, আমি টেস্ট করতেছি। দেখো আমি টেস্ট করতেছি, ভালো করে খেয়াল করো। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার মূল বিন্দু। এখন আমি কয়েকটা ভেক্টরের কথা বলতেছি। দেখো 1 নাম্বার ভেক্টর, এটার নাম হচ্ছে এ ভেক্টর, এবং এখানে এসে 1 2 3 4, এই দৈর্ঘ্যটা হচ্ছে 4 একক। এখন তুমি আমাকে এ ভেক্টর সমান কত আমাকে বলতে হবে। তাহলে কি প্রশ্ন করলাম, এখানে একটা ভেক্টর আছে 1 2 3 4 একক, আর এটা হচ্ছে 4 একক, আর আমাদের এ ভেক্টর সমান কি লিখবা সেটা আমাকে বলো। এরপর এদিকে একটা ভেক্টর নিব 1 2 3 একক, এই ভেক্টরটার নাম দিলাম বি ভেক্টর। এটার দৈর্ঘ্য কত একক, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 একক। এখন আমার প্রশ্ন হলো এই বি ভেক্টরটা কে। তাই দেখি সবাই আমাদের আনসার দাও। আমাদের এটা 3 একক 4 একক একটা ভেক্টর, নাম দিলাম এ ভেক্টর, এটা 3 একক একটা ভেক্টর, নাম দিলাম বি ভেক্টর। এখন আমার প্রশ্ন হলো, যদি এটা 4 একক এটা 3 একক হয়, তাহলে এ ভেক্টরটা কে, বি ভেক্টরটা কে। তোমরা উপরে ক্যাপটেপ দেওয়া লাগবে না, খালি ওয়ার্ডটা লিখলে হবে। আই লিখলে আমি বুঝে নিব আই, আমাদের আই ক্যাপ আছে, কোনো সমস্যা নেই। ক্যাপ তুমি দাও আর না দাও, আমি দেখার সময় ক্যাপই দেখবো। দেখি আজকের ক্লাসটা হচ্ছে তোমাদেরকে যাচাইয়ের ক্লাস। দেখো আজকে যাচাই করতেছি, আগামী ক্লাসে আমি ভেক্টরের গুণন করাবো। মানে আজকে একটু শুরু করে দিব, আজকে শুরু করে আগামী ক্লাসে পুরো গুণন করাইয়ে গুণনের ম্যাথ শুদ্ধ করাবো। একটা গুণনের পাঠ শেষ করে দিব পুরা, যেহেতু ফিনিশিং ক্লাস। আগামী ক্লাসের পর তার ফ্রি ক্লাস দেবো না। সো লাস্ট ক্লাসে অনেক কিছু পড়াবো যেগুলো খুবই ইফেক্টিভ। তবে আমি একটা কথা বলতে পারি, আজকের ক্লাসে যে যত বেশি অ্যাক্টিভ থাকবা সে তত বেশি শিখবা। কারণ এখানে বুঝে যাবে আসলে তুমি যখন ভুল করছো, ভুল থেকে শেখা যাবে। ওকে ওকে, বেটার। শাবাশ। হ্যাঁ, তাহলে আমরা একটা কথা বলতে পারি কি, এই যে আমরা তো শিখছিলাম আমাদের একক ভেক্টর সমান হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। তাহলে ভেক্টরটা পাইতে হলে কি করতে হবে, কোন একটা ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। তাহলে এবার আসি, প্রথমে আমাদের এখানে আমরা প্রথমে এখান থেকে বের করব ভাইয়া আমাদের এ ভেক্টর। তাহলে এ ভেক্টর যদি বের করতে যাই, এ ভেক্টর সমান কি হবে, এ ভেক্টরের মান ইনটু এ এর দিকে একক ভেক্টর। এবার আসো, এ ভেক্টরের মান কত, 4 একক, তাহলে দিলাম 4। এবার তার দিক আমাদের মান 4 একক। এবার এ ভেক্টর যে দিকে আসে ওই দিকে একক ভেক্টর কে, এ ভেক্টর হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে ভাইয়া আমার ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে জে। তাহলে 4j। এটা কি হইছে না ভাইয়া? হয় নাই। কেন হয় নাই তোমাকে এবার দেখতে হবে। যেহেতু বলছো তুমি ওয়াই অক্ষের দিকে, সে কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে? খেয়াল করে দেখো, ওয়াই অক্ষের উপরের দিকে হলে ধনাত্মক, মানে ডিরেকশনটা উপরের দিকে মানে ধনাত্মক, নিচের দিকে মানে ঋণাত্মক। এর মানে সে ঋণাত্মক দিকে আছে। আর ঋণাত্মক দিকে থাকলে আমার এখানে সামনে একটা কি দিতে হবে, ঋণাত্মক দিকে থাকলে সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। কারণ একটু আগে বলছিলাম ধনাত্মক মানে প্লাস, ঋণাত্মক মানে মাইনাস। এখানে এটাই হচ্ছে আমার আজকের মেইন ক্লাস। তাহলে আমাদের মাইনাস, তাহলে -4j যারা যারা বলছো তাদের आंसरটা সঠিক। তাহলে a ভেক্টর মান হচ্ছে কি, a ভেক্টর মান হচ্ছে -4j। তাহলে আমি মাইনাস কে মানলাম কারণ সে y অক্ষের ঋণাত্মক দিকে আছে।
এবার আসলে বি ভেক্টর, তাহলে আমরা একইভাবে বলতে পারি ভাই বি ভেক্টর সমান কত? বি ভেক্টর সমান হচ্ছে আমরা বলতে পারি ভাইয়া এই বি ভেক্টর মান হচ্ছে সে কার দিকে আছে? x অক্ষের দিকে আছে। তার মান কত একক ভাইয়া? তার মান হচ্ছে 3 একক। কার দিকে আছে ভাইয়া? x অক্ষের দিকে আছে, মান হচ্ছে i। এবার সে কি ধনাত্মক নাকি ঋণাত্মক? সে x অক্ষের ধনাত্মক দিকে আছে, এই দিকে আছে, দ্যাট মিন্স ধনাত্মক। ধনাত্মক হলে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে দিস ইজ আওয়ার a ভেক্টর এন্ড b ভেক্টর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, অনেকেই ভুল করছো, তাদের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে যে আমাদের এটা কেন -4j, এটা কেন 3i। ওকে, এবার আসে আমি পরবর্তীতে যাই। এবার আসো ভাইয়া, এতটুকু যদি বুঝে থাকো এরপরে আসো। এরপরে এবার এতক্ষণ এইভাবে দিছি, দেখো আমি সেম জিনিস যতভাবে ভেরিয়েশন হইতে পারে সব ভেরিয়েশন দিয়ে দিচ্ছি। পরীক্ষায় আটকানোর কোনো স্কোপ নাই। করবা, বোর্ডের সব প্রশ্ন করবা, করো। গাইডের সব প্রশ্ন করবা, করো। তোমরা অ্যাডমিশনের প্রশ্ন করবা, করো। দেখি কে আটকায় আমাদেরকে। বেসিক ক্লিয়ার রাখবা, কোনো জায়গায় আটকানোর কোনো সুযোগ নাই। তাহলে দেখো তুমি যেখানে যাও না কেন, আমার বেসিক তোমাকে মাইনকাসিপা থেকে বের করে নিয়ে আসবে। মাইনকাসিপা আটকার কোনো সুযোগ নাই। চিপায়ে পড়বা না ক্লাস করে, এটা তোমাদের গ্যারান্টি দিতে পারি। তাহলে এবার আসো ভাইয়া, এখন আসি এবার স্থানাঙ্ক দেওয়া থাকলে। তাহলে কি বললাম? স্থানাঙ্ক দেওয়া থাকলে, স্থানাঙ্ক দেয়া থাকলে, স্থানাঙ্ক দেওয়া থাকলে তাহলে আমরা পড়বো শুধুমাত্র দ্বিমাত্রিক। আমরা যে কাজটা করে বুঝছো, আমরা তো আর কিছুই যেটা বলি আর না বলি ভাই, আমি বলতে পারি আমি একটা সোর, মানে সোরা পদ্ধতির জনক, বুঝো নাই? আমার একটা পদ্ধতি আছে, জানবে তোমরা? আমার পদ্ধতিটার নাম হচ্ছে সিপি, এটা আমি আবিষ্কার করছি। সি মানে হচ্ছে সোরা, পি মানে হচ্ছে পদ্ধতি, সোরা পদ্ধতি। ওই যত ধরনের সোরা পদ্ধতি বাবা আমার আবিষ্কার। সোরা পদ্ধতি, সিপি সোরা পদ্ধতি। ওই সোরা পদ্ধতি দিয়ে পড়বো দ্বিমাত্রিক, বের করে আনবো ত্রিমাত্রিক, মানে সেম প্রসিডিউরে সোরা পদ্ধতি বের করে নিয়ে চলে আসবো। না পড়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো, ম্যাথ মিলে যাবে, কোনো সমস্যা নেই। এবার আসো, তাহলে স্থানাঙ্ক দেওয়া থাকলে কি করবো? তাহলে আমরা দ্বিমাত্রিক করবো, ত্রিমাত্রিক বের করে নিয়ে আসবো। দেখো তাহলে আমি যদি বলি এটা আমার x অক্ষ, এটা আমার y অক্ষ, ওকে দিবে? ওকে, তাহলে আমি তোমাকে বললাম ভাইয়া 1 2 3 1 2 3 4। ভাইয়া আমার এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর নাম হচ্ছে 3,4 3,4। এবার আসো ভাই 3 মানে কি? 3 মানে হচ্ছে সে x অক্ষের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে সে x অক্ষের দিকে দূরত্ব অতিক্রম করলো এতটুকু। 4 মানে কি? 4 মানে সে y অক্ষের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, মানে হচ্ছে এতটুকু। তাহলে আমার x অক্ষের দিকে যতটুকু অতিক্রম করলো, কোন দিকে? ধনাত্মক দিকে। x অক্ষের ধনাত্মক দিকে যতটুকু অতিক্রম করলো সেটা হচ্ছে 3, y অক্ষের ঋণাত্মক দিকে যতটুকু ধনাত্মক দিকে, উপরে যেহেতু ধনাত্মক ততটুকু হচ্ছে আমাদের 4। এখন এবার আসো আমি একটা কাজ করি। প্রথম কাজ ভাইয়া, আমি যদি চিন্তা করি এটা আমার মূল বিন্দু, তাহলে একটা ভেক্টর যদি চিন্তা করি, সেই ভেক্টরটা দেখতে এরকম, তার নাম দিলাম ভাইয়া x ভেক্টর। আরেকটা ভেক্টর ভাইয়া 4 একক উপরে দিয়ে গেছে এরকম, তার নাম দিলাম ভাইয়া y ভেক্টর। দেখি কমেন্টে ফটাফট লিখে ফেলো সবাই, x ভেক্টর সমান কত, y ভেক্টর সমান কত। আশা করি সবাই পারবা, সবাই পারবা। এই x ভেক্টর 3 একক x অক্ষের ধনাত্মক দিকে, y ভেক্টর 4 একক y অক্ষের ধনাত্মক দিকে। এটা দ্বারা আমি তোমাকে একটা জিনিস শিখাচ্ছি, দেখো সবসময় যে y অক্ষে থাকতে হবে সেটা কিন্তু কথা না, y অক্ষের দিকে হইলে হলো, দিকটা ভেক্টর। কারণ এই ভেক্টরটাকে মান এবং দিক ঠিক রেখে এখানে সাইডে শিফট করা যায়। এর মানে y অক্ষে থাকতে হবে কোনো কথা নাই, y অক্ষের দিকে হইলে হবে। তাহলে আমরা বলতে পারি x ভেক্টর আর y ভেক্টর কত, দেখি তোমরা কমেন্টে বলে ফেলো। x ভেক্টর আর y ভেক্টর কোনটা কত দেখি কমেন্টে বলে। আজকে আমি মনে করি আজকে মনে হয় গ্রুপের কমেন্টের সংখ্যা দেখে আজকে আমরা রেকর্ড করে ফেলবো। 1000 বার করা যায় কিনা আজকে দেখবো। কমেন্ট রেকর্ড করে ফেলি না, আজকের ক্লাসে ধরতে পারো তোমাদের সাসকাইন্ড অফ পরীক্ষা। আজকের ক্লাসটা সাসকাইন্ড অফ পরীক্ষা বলতে পারো। দেখি আজকে 1000 কমেন্ট তোমরা এই যে আজকে 1000 কমেন্ট পার করবো, কারণ আমি তোমাকে পুরো ক্লাসে খালি প্রশ্নই করবো, তুমি আমাকে আনসার দিবে, তুমি দেখবা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি তোমার মনে হতে ভাই এগুলো তো পারি, কেন বলতেছেন ভাই? পারা জিনিসটা আবার বলতেছে মানে হচ্ছে ইম্পর্টেন্ট। আর তুমি বিরক্ত হচ্ছ মানে তুমি শিখে গেছো। আর শিখে গেলে এখানে আঙ্গুল নারায়ণের এখানে কমেন্ট করো না, তাহলে ভালো লাগবে। তাহলে আসি, ওকে ওকে ওকে, দেখা যাক আজকে ইতিহাসে সাক্ষী কে কে হইতে পারে। দেখি তোমরা সবাই মিলে 1000 কমেন্ট করে দিতে পারো কিনা। তবে হ্যাঁ,
আজে বাজে কমেন্ট করে 1000 পুরানো যাবে না, প্রশ্নের আনসার দিয়ে পুরাইতে হবে, তাহলে আমরা রেকর্ড করতে পারবো যে আসলে কার্যকরী একটা ক্লাস করছি, অনেক কিছু শিখছি। এবার আসো, ওকে লেগে থাকো। আমি আজকে এমন কিছু দিব তোমাদেরকে একবার আজীবন কাজে লাগবে, যেখানে সেখানে আনাসে কানাসে যে গোপন যে কোনো জায়গায় কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আসি আমরা x অক্ষের ধনাত্মক দিকে 3 একক দূরবর্তী কোন একটা ভেক্টর। একটা জিনিস খেয়াল করছো, আমি তোমাকে কথাগুলো বলার সময় কিন্তু বাংলা ভাষায় বলতেছি। হ্যাঁ, পরীক্ষার খাতায় বললো মিস্টার আবুল সাহেব পরীক্ষা নিতে গেছে না, ক্লাস করাইতে গেছে। ক্লাস করানোর সময় এমন একটা ভেক্টরের কথা বলিল যেটা y অক্ষের ঋণাত্মক দিকে 8 একক দূরত্ব অবস্থা। ওই মিয়া ভেক্টরের নাম কি বলো তো? আবুল ভেক্টর মনে করো, এ ফর আবুল ভেক্টর। তাহলে বলো তো তোমরা কমেন্টে দেখি, বলো তো আবুল ভেক্টরের নাম কি? মানে এরকম খাঁটি বাংলা ভাষায় যদি প্রশ্ন করে তখন আমরা পারবো, কোনো আপত্তি নাই, কারণ আমাদের সাথে আছে ইমু ভাই। তাহলে আসো, আবুল ভেক্টরটা কোনটা বলো তো? এ ভেক্টর মানে হচ্ছে আবুল ভেক্টর। আবুল ভেক্টরটা কত বলো তো? x অক্ষের ঋণাত্মক দিকে 8 একক দূরত্ব অবস্থান করে। দেখে আবুল ভেক্টরটা কি বলো। এবার আসো আমাদের আনসারটা দিয়ে দিই। এখানে যেহেতু x অক্ষের ধনাত্মক দিকে 3 একক, এর মানে 3 একক মান ইনটু x অক্ষের ধনাত্মক দিকে i, y অক্ষের ধনাত্মক দিকে 4j। এবার আসো ভাইয়া, শিখবো আমরা অবস্থান ভেক্টর। কোন ভেক্টর ভাইয়া? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আগেই শিখে ফেলছি ভাইয়া অবস্থান ভেক্টর কি জিনিস। এখন আসো, আমরা জানি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা যায় তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এবার আসো, এই যে অবস্থান ভেক্টর কোত্থেকে কোথায় হবে ভাইয়া? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে। তাহলে মূল বিন্দু এটা। এই বলো তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর স্থানাঙ্ক কত? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো দেখি, কয়জনে পারো? তাহলে এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে কোন একটা বিন্দু, ওই যে দেখা যাচ্ছে বিন্দুটার নাম দিলাম মনে করো এ বিন্দু, বা বিন্দুর নাম দিলাম পি বিন্দু, এর মানে হচ্ছে 5 ইঞ্চি। তাহলে কোন একটা বিন্দু পি, এই মূল বিন্দু থেকে ওই বিন্দু যে ভেক্টরটা কাজ করে তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, যে কোনো কিছু দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে একটা ভেক্টর যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে এটা। আমাকে একটা প্রশ্নের আনসার দাও তো। প্রসঙ্গ আমাদের অবস্থান ভেক্টর কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করি, তাহলে অবস্থান ভেক্টরের দিক কোন দিকে দেখি কমেন্টে বলো। দিক কোন দিকে দেখি বলো সবাই, অবস্থান ভেক্টরের দিক কোন দিকে? আচ্ছা, এই ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, আমি একটু দেখতেছি, ওয়েট। আচ্ছা, আমি একটু দেখতেছি, ওয়েট। আচ্ছা, এখন কি সব ঠিক আছে কিনা একটু বলো তো, এখন সব ঠিক আছে কিনা?
এখনো কি ক্লিয়ার হয় না? এখন একটু বলো তো ক্লিয়ার কিনা। এখন ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। এখন ক্লিয়ার আছে কিনা একটু একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্টে জানাও যে এখন সবকিছু ক্লিয়ার আছে কিনা। এখন সব ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করে দিই। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমাদের এখানে যে জিনিসটা পাইলাম এখন হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কি? কোন একটা বিন্দুর অবস্থান ভাইয়া যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করি তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে তার দিক কোন দিকে ভাইয়া? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে, যে বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করিব। তাহলে এখানে ওই বিন্দুটা, ওই ভেক্টরটা কে? ও থেকে পি এর দিকে। তাহলে আমরা বলতে পারবো এখানকার অবস্থান ভেক্টরটার নাম হচ্ছে ও পি ভেক্টর। আমরা তাকে জাস্ট নাম দিচ্ছি হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা আবার বলতেছি ওভি ভেক্টরটা কে? আর ভেক্টর। ওভি ভেক্টরটা কে? আর ভেক্টর। তাহলে আমরা বলতে পারি কোন একটা বিন্দুর অবস্থান আমরা যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করি সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তার দিক হচ্ছে মূল বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে মূল বিন্দু থেকে বাইরের দিকে আমার ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখন এই ওভি ভেক্টরটা সমান হচ্ছে আর ভেক্টর। এখন আসো ভাইয়া, আমার কথা হচ্ছে আমি ওভি ভেক্টরটা কত জানি না, বাট আমি এখানে এক্স ভেক্টরটা জানি, আমি এখানে ওয়াই ভেক্টরটা জানি। একটু খেয়াল করো তো, আমরা কি ত্রিভুজ সূত্রটা মানি? জি ভাইয়া, আমরা ত্রিভুজ সূত্রটা মানি এবং তার সাথে সাথে ওই সূত্র কি বলে সেটাও আমরা জানি। ওই সূত্র বলে কোন একটা ত্রিভুজে যদি দুইটা ভেক্টর একই সিরিয়ালে কাজ করে, এটা আমার এক্স ভেক্টর, এটা আমার ওয়াই ভেক্টর, এই দুটো একই সিরিয়ালে কাজ করলে 3 নাম্বার ভেক্টরটা যদি বিপরীত ক্রমে কাজ করে, ওই 3 নাম্বার ভেক্টরটা হচ্ছে প্রথম দুইটা যোগফলের সমান। তাহলে বলো তো তোমরা, এইদিকে x ভেক্টর এটা, এইদিকে y ভেক্টর, এইদিকে r ভেক্টর, তাহলে বলো তো r ভেক্টর কার কার যোগফলের সমান? তাহলে একটু কমেন্টে বলো যে আমরা চাইলে r ভেক্টর সমান কি লিখতে পারি। আমরা চাইলে কি লিখতে পারি? r ভেক্টর সমান কি লিখতে পারি বলো তো? r ভেক্টর সমান আমরা চাইলে কি লিখতে পারি একটু বলো। আর ভেক্টর সমান কার কার যোগফল লিখতে পারি কমেন্টে একটু জানাও, দেখি আমি শুনি তোমাদের কমেন্ট। আর ভেক্টর সমান কি কি লেখা যায়? দেখি আর ভেক্টর সমান কি কি ভেক্টর লেখা যায় কমেন্টে বলো। আর ভেক্টর সমান কি কি ভেক্টর লেখা যায় কমেন্টে বলো। আর ভেক্টর সমান কি কি লেখা যায়? আশা করি এখন সবকিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, আর ভেক্টর সমান কি কি লেখা যায় একটু বলো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি ভাইয়া, তাহলে আর ভেক্টর মানে হবে আমাদের
x ভেক্টর প্লাস y ভেক্টর, যেহেতু একই ক্রমে x এবং y এটা হচ্ছে r, তাহলে আমরা বলতে পারি ভাইয়া r ভেক্টর সমান হচ্ছে x ভেক্টর প্লাস y ভেক্টর। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখন একটু ভালো করে খেয়াল করো, এই r ভেক্টর সমান যদি x ভেক্টর প্লাস y ভেক্টর হয়, x ভেক্টর মানে কি? x ভেক্টর মানে হচ্ছে 3i প্লাস y ভেক্টর মানে কি? y ভেক্টর মানে হচ্ছে 4j, ঠিক কি না? x ভেক্টর মানে হচ্ছে 3i, y ভেক্টর মানে হচ্ছে 4j। তাহলে আমি কি এখন তোমাকে এভাবে না বলে আমি কি তোমাকে এক কথায় বলতে পারি, ভাইয়া আমার যদি কোন একটা বিন্দু 3,4 হয় তাহলে সেই ভেক্টরটা হবে প্রথমটার সাথে i দ্বারা গুণ করব, দ্বিতীয়টার সাথে j দ্বারা গুণ করব, এরপর তাদেরকে যোগ করে দিলে সেটাই আমার অবস্থান ভেক্টর। তাহলে আমরা বলতে পারি অবস্থান ভেক্টরের চোরা পদ্ধতি, অবস্থান ভেক্টরের সিপি চোরা পদ্ধতি। তাহলে আমরা যদি বলি ভাই কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, কোন একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5,3, কোন একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5,3। এখন আমার প্রশ্ন হলো এই বিন্দুর অবস্থান ভেক্টর কে? দেখি এই বিন্দুর অবস্থান ভেক্টর কে একটু বলো তো, এভাবে বলবা, যেমন এই যে আমার এই বিন্দুটা হচ্ছে 3,4, তার অবস্থান ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j। তাহলে আমাদের এই -5,3 কোন একটা বিন্দু, তার অবস্থান ভেক্টর কে হবে? তার অবস্থান ভেক্টর কে হবে একটু বলো শুনি। আমাদের -5,3 এই বিন্দুর অবস্থান ভেক্টর কে হবে একটু আমাকে বলো। -5,3 এই বিন্দুর অবস্থান ভেক্টর কি? -5,3 এই বিন্দুর অবস্থান ভেক্টর কি একটু বলে ফেলো। তাহলে একটু বলে ফেলো, আমাদের -5,3 এই বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, সবাই পারতেছো? -5,3 এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, তাহলে এক সোজা সাপটা হিসাব, প্রথম যেটা আছে তার সাথে i দ্বারা গুণ, কারণ প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। তাহলে x এর মান মানে হচ্ছে x অক্ষের দিকে মান হচ্ছে একক ভেক্টর i, y অক্ষের মান মানে হচ্ছে y অক্ষের দিকে একক ভেক্টর j। এবার এটা মানে এটা হচ্ছে -5। প্রথম কথা, প্রথমটা মানে x এর মান, পরেরটা মানে y এর মান, কিন্তু x এর মানটা কেমন? নেগেটিভ, এর মানে সে কোন দিকে আছে? ঋণাত্মক দিকে, ওই কারণে সামনে মাইনাস আসবে, অলরেডি মাইনাস দেওয়াই আছে। তাহলে আমরা হলো -5i প্লাস 3j, -5i প্লাস 3j। তাহলে আমরা বলতে পারি কোন একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করি তার নামই হচ্ছে অবস্থান ভেক্টর, এবং সেই অবস্থান ভেক্টর বিন্দু জানা থাকলে আমরা বের করে ফেলতে পারি। এখন আসলে সূরা পদ্ধতি। এতক্ষণ করছি কার জন্য ভাইয়া? দ্বিমাত্রিকের জন্য। ত্রিমাত্রিকের কনসেপ্ট তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, নেক্সট ক্লাসে কারো প্রবলেম হলে বুঝাই দিব, বাট আজকে হোমওয়ার্ক ছাড়া কিভাবে তুমি এখানে করে ফেলতে পারবা সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তুমি যেরকম বলতেছো দ্বিমাত্রিকের বেলায় এরকম থাকে x, y, তাহলে বলো তো ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি কি থাকবে? x, y, z। যেরকম দ্বিমাত্রিকের ক্ষেত্রে x আর y থাকে, ত্রিমাত্রিকের ক্ষেত্রে x, y, z তিনটা থাকবে। তাহলে দ্বিমাত্রিকে x অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে i, y অক্ষের দিকে j, মানে দুইটা। ত্রিমাত্রিকে কি বলবো? x অক্ষের দিকে একক ভেক্টর i, y অক্ষের দিকে j, z অক্ষের দিকে k। তাহলে আমরা এটা যদি জানি অটোমেটিক সেম কনসেপ্টে বের করে ফেলতে পারবো। তাহলে আমি একটা एग्जांपल দিই। एग्जांपल দেওয়ার আগে তোমরা যদি চালাক হও, আমি দেখি আমার স্টুডেন্টগুলো কত বেশি চালাক, তাহলে আমি অলরেডি তোমাকে টেকনিক বলে দিছি। দ্বিমাত্রিক মানে xy, ত্রিমাত্রিক মানে xy z। এবার তোমরা আমাকে आंसर দিবা। আমি আগে ছবি তুলে নিই, দেন তুমি আমাদেরকে आंसर দিবা। এই ভাই आंसरটা দিবা। এই দেখো আমি বললাম ভাই আমি আর দ্বিমাত্রিকে নাই, ত্রিমাত্রিক ছাড়া কোনো উপায় নাই, আমি ভাই দ্বিমাত্রিক চিন্তা করতে পারি না, কারণ ত্রিমাত্রিক ছাড়া চারদিকে আমি কোনো কিছু দেখি না। আর যেহেতু আমি ত্রিমাত্রিক ছাড়া কোনো কিছু চারদিকে দেখি না, আমি কেমনি দ্বিমাত্রিক নিয়ে থাকবো ভাই? ওই কারণে ভাই আমি দ্বিমাত্রিক নিয়ে থাকি না। এবার আসো, তাহলে আমি দ্বিমাত্রিক নিয়ে যেহেতু থাকি না, আমি ত্রিমাত্রিক নিয়ে থাকি। তাহলে x, y, z, x অক্ষ, y অক্ষ, z অক্ষ পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার মূল বিন্দু। এবার তোমাকে আমি বললাম ভাই আমার কোন একটা বিন্দু আছে, এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, 3, -5। তাহলে দেখি আমার চালাক স্টুডেন্টটা বলে দাও, এই বিন্দুটা আমাদের কোন একটা বিন্দু,
ওই বিন্দুটার অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয়, অবস্থান ভেক্টর কোনটা, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে কোন একটা ভেক্টর কল্পনা করলে ওই ভেক্টরটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তাহলে এটা যদি কোন একটা বিন্দু আমাদের ফাজিল বিন্দু যদি f হয়, f ফর ফাজিল, তাহলে আমাদের এই ফাজিল বিন্দু যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এই f এই o থেকে f এর দিকে যে ভেক্টরটা o f ভেক্টর তাকে আমরা বলি অবস্থান ভেক্টর, নাম দিলাম r ভেক্টর। এখন তুমি r বের করতে পারো কিনা এটাই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। দেখি আমার চালাকি স্টুডেন্ট তোমরা বলে দাও r ভেক্টর সমান কত হবে যদি স্থানাঙ্ক 1 3 5 হয়। 1 3 5 1 3 5, তাহলে অবস্থান ভেক্টরটা কত, অবস্থান ভেক্টরটা কত দেখি বলো। 1 3 5, তাহলে অবস্থান ভেক্টরটা কত দেখি বলো। 1 3 5 অবস্থান ভেক্টরটা কত দেখি বলে ফেলো, অবস্থান ভেক্টর কত। দেখি বলো কুইকলি কুইকলি, ইচ্ছা মতো কমেন্ট করো তাড়াতাড়ি। এতগুলো চালাকের সাথে আমি ক্লাস নিচ্ছি, তাহলে বুঝো আসল চালাকটা কে। তুমি যারা দেখতেছো সে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো 1 3 5, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি 1 ওই সোজা সাপটা হিসাব, প্রথমটা হচ্ছে আসলে x এর ভ্যালু, তার দিকে একক ভেক্টর হচ্ছে i, পরেরটা হচ্ছে y এর ভ্যালু, y এর দিকে একক ভেক্টর হচ্ছে j, পরেরটা হচ্ছে z এর ভ্যালু, তার দিকে একক ভেক্টর হচ্ছে k, এ k। এবার আসো তাহলে এটা হবে কি 1 ইনটু তার দিকে একক ভেক্টর i 1i, এটা হবে 3 ইনটু j, এটা হবে -5 ইনটু k, -5 মানে ঋণাত্মক দিকে আছে এই কারণে মাইনাসটা আছে, তাহলে -5 ইনটু k, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 1 ইনটু i না লিখে আমি শুধু i লিখলে কোনো সমস্যা আছে নাই। তাহলে আমরা কেন শুধু আমি কালি নষ্ট করব, আমি 1 ইনটু লিখতে কালি খরচ হইছে না, আমরা এটা নষ্ট করব না। হ্যাঁ আমাদের এটা আমরা নষ্ট করব না, আমরা ডাইরেক্ট i লিখে দিব। যদি লিখি 1 ইনটু i তা কি কোনো সমস্যা আছে না ভাই, কোনো সমস্যা নাই। তাহলে i লিখলাম সৌন্দর্য বর্ধনের জন্য, কি বর্ধন করব ভাই, সৌন্দর্য বর্ধন করব। তাহলে i প্লাস 3j দেন -5, কিন্তু এখানে এটা প্লাস আসবে, প্লাস ইনটু -5 ইনটু k। তো আমরা এভাবে না লিখে ডাইরেক্ট মাইনাস লিখে দিই, কোনো সমস্যা নেই। এত ব্র্যাকেট ট্যাকেট দেওয়ার কি দরকার, প্লাস মাইনাসে তো মাইনাস হয়, -5k। তাহলে আমরা জেনে গেলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করিতে হয়। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টর পেলাম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টর পেলাম। তাহলে এখন আশা করি দ্বিমাত্রিক হোক ত্রিমাত্রিক হোক যেটাই আমার হোক, ভেক্টর যদি আমি বিন্দুরে যদি আমি পেয়ে যাই তাহলে আমি সাথে সাথে বলবো ভেক্টরটা বের করা হোক, এবং সেই ভেক্টরটা আমাদের বোর্ডে লেখা হোক। অলরেডি হয়ে গেছে, আর তোমাদের কমেন্টে আশা করি বন্যা বয়ে গেছে। এখন আসি একজন বলতে সবাই সুরা, কেউ নাকি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আরে ভাই মেডিকেল ভার্সিটি পড়াতে পারবে না, আমি চুয়েটে পড়তেছি না সুরা, আমি কইরা তুমিও পড়তে পারো, টেনশন নিও, তুমি বুয়েটে পড়বা ভাই। তাহলে দেখি আজকে 1000 কমেন্ট করে দিতে পারে কিনা। তোমরা আশা করি তোমরা সাথে থাকলে পারবো না কেন, নতুন রেকর্ড করব, সব রেকর্ড আমরাই করব। তাহলে আসি আমরা একটা ছবি তুলে নিই। এবার আসি ভাই, এখন কথা হলো ভাই কোন একটা বিন্দু যদি আমি কোনোভাবে জেনে যাই তার মানটা তো আমি পেয়ে যাই, ওই ভেক্টরটা তো আমি পেয়ে যাই, কিন্তু এই যে ভাই ভেক্টরটার যে মান সেই মানটা আমি কেমনে পাই, এটা আমার বের করার কি আছে কোনো উপায়? অবশ্যই আছে, তোমাদের সাথে অনেক উপায়। তবে আমি তার মধ্য থেকে যে উপায় দিয়ে আমরা করব সেই উপায়টা আমরা দেখব। এখন আমরা সেই জিনিসটা দেখব কোন একটা ভেক্টর অবস্থান ভেক্টর, কেমন ভেক্টর, অবস্থান ভেক্টর, তার মান কিভাবে। তাহলে আমরা তার আগে একটা কথা বলে রাখি, মান বের করার আগে তার আগে আমি একটা কথা বলি। মান বের করার আগে একটা কথা বলবো কি ভাই, এই যে দেখো আমি যে বলতেছি i, এই আইটাকে i মানে হচ্ছে
এক্স অক্ষের দিকে উপাংশ। যেমন আমি যদি বলি, এখন একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম এদিকে এক্স আছে, এদিকে ওয়াই আছে। এখানে একটা আমার বিন্দু আছে, এই বিন্দুর নাম দিলাম 3,4। এখন আমি যদি বলি এটা আমার x ভেক্টর, এটা আমার y ভেক্টর, একটু আগে আমি বের করে ফেলছি, এটা হচ্ছে আমাদের r ভেক্টর। তাহলে আমি পাচ্ছি r ভেক্টর সমান হচ্ছে আমাদের x ভেক্টর প্লাস y ভেক্টর। x মানে হচ্ছে আমাদের x ভেক্টর মানে হচ্ছে এটা 3i প্লাস আমরা পাচ্ছি 4j, এটা হচ্ছে আমাদের r ভেক্টর। এখন একটা জিনিস খেয়াল করছো, আমি কি বলতে পারি r ভেক্টর হচ্ছে x ভেক্টর এবং y ভেক্টর এই দুইটার ভেক্টর যোগফল না? আর দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল কি নির্দেশ করে? লব্ধি নির্দেশ করে। তাহলে আমি তোমাকে একটা কথাই বলতে পারি, r xy এর লব্ধি। এই r কি? r হচ্ছে xy এর লব্ধি। আচ্ছা বলো তো, r যদি xy এর লব্ধি হয়, x এবং y কে r এর আমরা কি বলবো? কমেন্টে বলো। r যদি x এবং y এর লব্ধি হয়, r যদি xy এর লব্ধি হয়, আমার এই xy রে আসলে কি কয়? তাহলে আমি দেখি প্রশ্নটা, আমার আনসারটা দাও। আর যদি xy এর লব্ধি হয়, এই xy রে ভাই কি কয় সেটা আমাকে একটু কমেন্টে বলে দাও। আমি দেখি তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারবো তোমাদের আগের ক্লাসগুলো কতটুকু কার্যকরী হয়েছে। ও মা, সবাই তো দেখি সুপার জিনিয়াস। উপাংশ বলে, হ্যাঁ উপাংশ। কোন অংশ? উপাংশ। কোন অংশ? উপাংশ। তাহলে আমাদের এটারে বলে উপাংশ। তাহলে আমরা বলতেছি ভাই উপাংশ। আচ্ছা, আমি যদি আর ভেক্টরটাকে ভেঙে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর আকারে লিখি, এই প্রসেসটাকে আমরা কি বলি? এই প্রসেসটা এখান থেকে এখানে যাওয়ার প্রসেসটাকে বলি উপাংশে বিভাজন। উপাংশে বিভাজন। তাহলে বলো তো, এই আর ভেক্টরটা লেখার সময় এরা কি অলরেডি বিভাজিত হয়ে আছে না? জি ভাই, ওই কারণে আমি বলি এভাবে লেখা মানে হচ্ছে এটাকে আমরা বলি উপাংশে বিভাজিত ভেক্টর। উপাংশে বিভাজিত ভেক্টর। বিভাজিত ভেক্টর। কারণ দেখো, তুমি অলরেডি বলতে পারবা তার x অক্ষের দিকে উপাংশ 3i, y অক্ষের দিকে উপাংশের যে ভেক্টরটা সেটা হচ্ছে 4g। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, ভাই কোন একটা ভেক্টর আমি পেয়েছি, ওই ভেক্টরটাকে আমি লিখেছি 3i + 4j, তাহলে দেখি আমাকে কমেন্টে আনসার দাও তো। x অক্ষের দিকে r এর উপাংশের মান কত? r এর উপাংশের মান কত? y অক্ষের দিকে r এর উপাংশের মান কত? এই rটা যে rটা বোর্ডে লেখা আছে, তোমাকে এখন আমি প্রশ্ন করলাম, তুমি আমারে বলছো ভাই যদি আমি এভাবে লিখি সেটাকে আমরা বলি উপাংশে বিভাজিত। তাহলে যদি কখনো এরকম ijk আকারে দেখো, দ্যাট মিন্স তুমি বুঝে নিবে এটা হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টর। তাহলে উপাংশে বিভাজিত যদি ভেক্টর হয়, তাহলে x অক্ষের দিকে উপাংশের মান কত, y অক্ষের দিকে উপাংশের মান কত? দেখি আমাদের স্টুডেন্টরা কি কয়। x অক্ষের দিকে উপাংশ কত? এই যে একজন বললো ও আজকে ফার্স্ট ক্লাস করতেছে, তুমি যদি ফার্স্ট ক্লাস করে দেখো ভাইয়া, এদিকে দেখো চাইয়া, আলটিমেটলি কোনো উপায় হবে না ভাইয়া। ওই কারণে তোমাকে আমি বলবো তুমি প্রথম ক্লাসটা আজকে দেখো যাইয়া। তাহলে তুমি যদি প্রথম ক্লাস থেকে আসলে সিরিয়ালি শুরু করো, তখন আজকের ক্লাসটা পান্তাভাতের মতো যদি শুরু না করো তখন তোমার এটা লাগবে পাথরের মতো। এই পাথর তো আর খাওয়া যায় না পান্তাভাতের মতো। ওই কারণে ক্লাসটা শুরু করো একেবারে জায়গা মতো। তোমার উচিত প্রথম ক্লাস থেকে শুরু করা। ওকে, সবাই পারতেছে? হ্যাঁ, বুঝে গেলাম। তাহলে আমরা বুঝলাম কি ভাই? আমরা বুঝলাম x অক্ষের দিকে r এর উপাংশের যে মানটা, এখন থেকে আর আমাকে ওইভাবে বলা লাগবে না। আমাকে বলবে x অক্ষের দিকে r এর উপাংশ কত, ভাইয়া r এর সহগটা কত, সেটাকে আমি বলবো লাগছে সেটা উপাংশের মতো। তাহলে xi এর সহগটা কত? 3, সেটাই তো আমার উপাংশের মতো।
জের সহগটা কত ভাইয়া 4, সেটাই তো আমার উপাংশ, উপাংশের মতো এই 4। তাহলে x অক্ষের দিকে r এর উপাংশের মান 3, y অক্ষের দিকে r এর উপাংশের মান 4। কিভাবে বুঝছি? i এর সহগ মান হচ্ছে x অক্ষের দিকে উপাংশ, j এর সহগ মান হচ্ছে y অক্ষের দিকে উপাংশ, k এর সহগ মান হচ্ছে z অক্ষের দিকে উপাংশ। তাহলে আমরা পেয়ে গেলাম উপাংশে বিভাজিত ভেক্টর বলতে কি বোঝায়, অনেকে বুঝে না। তাহলে কখনো যদি দেখো তোমাকে i j k ওরা চোখ টিপতেছে, মারে না, চোখ মারে না, হ্যাঁ চোখ মারে, এই যে এমনি ডান বাম চোখ ডান চোখ এবার চোখ টিপতেছে, তখন তুমি বুঝবা এই আই যখন চোখ টিপে এর মানে এটা হচ্ছে আমার উপাংশে বিভাজিত ভেক্টর। এখান থেকে আমি দেখে দেখে বলে দিতে পারবো x অক্ষের দিকে উপাংশ কত, y অক্ষের দিকে উপাংশ কত। ওই কারণে বলি উপাংশে বিভাজিত, মানে অলরেডি বিভাজিত হয়ে আছে। এখন আমরা একটু ছবি তুলে এবার একটু সামনের দিকে যাই। দেখ একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে তোমরা নিজেরা আনসার দিচ্ছ এবং নিজেরাই সব পারতেছো এবং নিজেরাই নতুন কিছু শিখতেছো, মানে তোমরাই করে ফেলতেছো। মানে একটা ক্লাস যে চাইলে কিভাবে অ্যারেঞ্জ করা যায় সেটা তুমি আজকে বুঝবা। জাস্ট একটা ইচ্ছা থাকা লাগে, হ্যাঁ নিজের একটা প্যাশন থাকা লাগে ক্লাসগুলো অ্যারেঞ্জ করার জন্য। না দেখবো অনেকে এগুলো বুঝে কি ও না বলি, আমার কথা হচ্ছে এই জিনিসগুলো প্রপারলি বুঝছে কিনা সেটা হচ্ছে মেইন কথা। এবার আসো ভাই, ওই যে একটু আগে তো আপনি একটা কথা বলেছিলেন কিভাবে আমি আমার অবস্থান ভেক্টরটার মান পাই, একটু বলেন না ইনু ভাই। তাহলে আমি দেখি ওই মানটা আমি কিভাবে পাই। এখন আসো আমি আবার সূরা পদ্ধতি অ্যাপ্লাই করব, বের করব দ্বিমাত্রিক, পেয়ে যাব ত্রিমাত্রিক, সেখান থেকে আমি বের করে ফেলতে পারবো বহুমাত্রিক। যদিও আমাদের নাই বহুমাত্রিক, আমার আছে শুধুমাত্র দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এবার আসো প্রথমত আসি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের মান, দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের মান। এবার আসো ভাই, আমি এখন ডাইরেক্ট বলে দিব কি বলে দিব ভাই, এদিকে আছে আমার x, এদিকে আছে y। তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, আর তাহলে আমার অবস্থান ভেক্টর যেটা, ওই অবস্থান ভেক্টরটাকে আমি এরকম নাম দিলাম ভাইয়া এই যে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অবস্থান ভেক্টর আর ভেক্টরটা। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করে দেখি, সবাই কমেন্টে বলো তুমি লিখতে লিখতে বিরক্ত হয়ে যাচ্ছ, আরো হও, তোমাকে আমি বিরক্ত আরো করব, তাও তোমাকে আমি বুঝাই ছাড়বো। তাহলে আসো এই যে আর জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে আর ভেক্টর সমান, বলো তো আর ভেক্টরটাকে কি লিখবো, আর ভেক্টরটাকে কি লিখবো একটু বলো তো, আর ভেক্টরটাকে কি লিখবো একটু বলো তো। আজকের ক্লাসের পর নেক্সট ক্লাস হচ্ছে চরম লেভেলে আরো একটা ক্লাস হবে। তাহলে এই দেখো তো একটু ভাইয়া এদিকে চাইয়া, আর ভেক্টর স্থানাঙ্ক কে x, y। তো x কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, মান কত x, 2 দেওয়া থাকে তুমি 2 বলতে না, মান x দেওয়া আছে মানে মান হচ্ছে x। তাহলে x কোন অক্ষ বরাবর আছে ভাইয়া, x অক্ষ বরাবর আছে, এর মানে i প্লাস এই যে বলো y, এই যে y অক্ষরের কোন অক্ষের দিকে, y অক্ষের দিকে। তাহলে j বসাইয়া দিলাম, তাহলে xi প্লাস yj, দিস ইজ আওয়ার অবস্থান ভেক্টর। এখন তার মান আমি কিভাবে বের করব সেটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, কারণ ভেক্টর তো আমি আগে থেকেই বের করতে জানি, এই ভেক্টরটা আমি আগে থেকেই বের করতে জানি এবং এই নীতিটা আমরা আশা করি মানি। এখন আমার প্রশ্ন হলো এটার মান মানে কি, ভেক্টরটার দৈর্ঘ্য কতটুকু। ওই তোমাকে বলছিলাম না, দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া তোমার পা থেকে মাথা পর্যন্ত, এটা কি তুমি বলিবা কি তোমার দৈর্ঘ্য। যেমন মনে করো আমি আঁকিলাম এখানে একটা মৎস্য, সেই মৎস্যের যদি তুমি দৈর্ঘ্যটা মেজারমেন্ট করো, দেখো মাছের ছোটবেলা নাকি অনেকে মাছ আঁকতে পারে না, আরে ভাই মাছ আঁকতে কোন টাইম লাগে, কয়েক সেকেন্ড লাগে মাছ আঁকতে। তাহলে আমি যদি বলি ভাই এটা মাছের কি, ভাই এটা মাছের মাথা, এটা মাছের কি ভাই, এটা আমার মাছের লেজ। আচ্ছা বলো তো মাছটা কোন দিকে তাকায় আছে ভাই, এইদিকে, সোজা একটা হিসাব। তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এটা একটা ভেক্টর, এটা হচ্ছে আমার মাছ, মানে মাছ মানে হচ্ছে ফিশ, আর এটা হচ্ছে মাছ ভেক্টর এম ভেক্টর। তাহলে এটাকে আমরা বলবো এটা এইদিকে তাকায় আছে, এটাকে আমরা বলবো লেজ, এটাকে আমরা বলবো মাথা। বৃষ্টি আসলে মাথায় দাও তুমি একটা ছাতা, তাহলে এটা মাথা। তাহলে বলো তো কোন দিকে তাকায় আছে,
এই লেজ থেকে মাথার দিকে, এটা হচ্ছে ভেক্টরের দিক। তাহলে আমরা এখন যদি বলি এই মাছটার দৈর্ঘ্য কতটুকু, সোজা ভাইয়া মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্যটা মাপেন, এখন আপনি মেপে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার এটা মান। একই ভাবে আমরা বলবো এই ভেক্টরটার লেজ থেকে মাথা পর্যন্ত পুরোটা যে দৈর্ঘ্য এটা হচ্ছে তার মান। কার সমান? একটা ওইটার মতো করে একটা মাছ চিন্তা করলে সেই মাছের সমান। এবার আসো আমি এটাই বের করব, এই আর এখান থেকে শুরু এখানে শেষ, এই এতটুকু দৈর্ঘ্য যে এটা হচ্ছে তার কি ভাইয়া, এটা হচ্ছে তার মান। এই মানটা আমরা কিভাবে পাবো? ভাই সোজা সাপটা হিসাব, টেনশনের কোনো কারণ নাই, আমি ছাড়া উপায় নেই। তাহলে আসো এখান থেকে একটা লম্ব টানো, তাহলে তুমি বলতে পারবা নিশ্চয়ই ভাইয়া এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য এখন তো তুমি মান বের করবা, মানে এই দৈর্ঘ্যটা কতটুকু সেটা জানলে আর ভেক্টরের মান পেয়ে যাচ্ছ। এই দৈর্ঘ্যটা কতটুকু, এই দৈর্ঘ্যের মান হচ্ছে 3, এই দৈর্ঘ্যের মান কত, সরি 3 বলতেছি, এই দৈর্ঘ্যের মান হচ্ছে x, যেহেতু বুঝ x, এই দৈর্ঘ্যের মান হচ্ছে y। ভাই এটা কোন ধরনের ত্রিভুজ ভাই? সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি বলি ভাই আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে বলো তো সমকোণী ত্রিভুজ যখন আমি বের করতেছি, এই সমকোণী ত্রিভুজে আমার কোন রাশ কাজ করবে? ভাই পিথাগোরাস। কোন রাশ? পিথাগোরাস। তাহলে আমাদের পিথাগোরাস কাজ করবে। পিথাগোরাস আমাদের কি বলে? পিথাগোরাস, হ্যাঁ পিতা মানে কারো পিতা না, তার নাম হচ্ছে পিথাগোরাস। এটা কোনো আমার লেস পিতাও না, এটা কোনো মেজারমেন্টের পিতাও না, এটা কারো জনক বা আব্বা বা পিতাও না, এটা হচ্ছে পিথাগোরাস। তাহলে আসো সেই পিথাগোরাস আমরা যদি বলি, পিথাগোরাস বলিয়াছেন অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি তুমি করিয়ে দাও মৎস্য, সেখান থেকে বের হয়ে যাবে অনেকগুলো মৎস্য। তাহলে দেখো r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো এই যে যখন r পেয়ে গেলা, এর মানে মৎস্যের মান পেয়ে গেছো না তুমি? এই যে মৎস্য মাছ মৎস্যের যে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, সেটাই হচ্ছে আমার ভেক্টরের মান। তাহলে আমার যে অবস্থান ভেক্টরের মান কি হচ্ছে? r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার, √x স্কয়ার প্লাস y স্কয়ার। x মানে কার মান? ভুজের মান, y মানে কোটের মান। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া, একটা বিন্দু, ওই বিন্দুর স্থানাঙ্ক 2,5, তাহলে সিম্পল হিসাব ভাই এটার অবস্থান ভেক্টরকে যদি বলি r ভেক্টর, সেটা নিশ্চয়ই আমি আর তোমাদেরকে প্রশ্ন করব না, করলেও তোমরা পেরে যাবে, কারণ তোমরা খুবই চালাক। আসো তাহলে আমি তো তার থেকে বেশি চালাক, ওই জন্য প্রশ্ন করব না। 2i + 5j। তাহলে আমি তো অনেক লাকি, ওই কারণে করব না চালাকি, ডাইরেক্ট আমি বলবো এখান থেকে r ইকুয়ালস টু √2² + 5² পেয়েছি। তাহলে সোজা হিসাব। তাহলে আমাদের r এর মান কিভাবে বের করতে হয়? ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার, এর মানে i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার, i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার। ওই দ্বিমাত্রিক যদি আমি এভাবে করি, ত্রিমাত্রিক কি করা যায় না? অবশ্যই যায়। তোমরা তো অনেক চালাক, দেখি তোমরা কিভাবে বের করে ফেলতে পারো ত্রিমাত্রিকের মান। আমরা দেখি এখন ত্রিমাত্রিকটা তোমাদেরকে দিই, তোমরা বের করতে পারো কিনা। আচ্ছা দেখো, তাহলে আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তোমাকে দিচ্ছি, সেখান থেকে তুমি আমাকে মানটা বের করে দেখাবা। ত্রিমাত্রিকের মানটা তুমি আমাকে বের করে দেখাবা। তাহলে একটা ত্রিমাত্রিক যদি আমি দিই, ত্রিমাত্রিক আমি দিচ্ছি তোমাকে ভেক্টর, এখানে দিচ্ছি ত্রিমাত্রিক ভেক্টর হচ্ছে 3, -2, 6, হ্যাঁ 3, -2, 6। এখন তুমি আমাকে বলবা ভাইয়া এখান থেকে r ভেক্টর যেটা, এই r ভেক্টরটাও বের করব, r ভেক্টরের মানটাও বের করব, r ভেক্টরটাও বের করব, r ভেক্টরের মানটাও বের করব। দেখি তোমরা বের করে দেখাও। r ভেক্টরটাও বের করব, r ভেক্টরের মানটাও বের করব। দেখি তোমরা বের করতে পারো কিনা। r ভেক্টর কত, r ভেক্টরের মানটা কত। r ভেক্টরও বের করো, r ভেক্টরের মানটাও বের করো। r ভেক্টর এন্ড r ভেক্টরের মান দুইটাই বের করো। আচ্ছা তাহলে আমাদের সবাই বলতেছে 7। হ্যাঁ দেখি তাহলে আমরা এটাকে আমরা সিম্পল বলতে পারি 3i - 2j + 6k। তাহলে আমরা এখান থেকে দুই ভাবে চিন্তা করতে পারি। এক ভাবে হচ্ছে √8² + 8² + 8²। আরেকভাবে চিন্তা করতে পারি √i এর সহগ স্কয়ার + j এর সহগ স্কয়ার + k এর সহগ স্কয়ার। তাহলে আমাদের √i এর সহগ কত? 3, তাকে আমরা স্কয়ার দিব।
প্লাস জে এর সহগ কত -2 তাকে স্কয়ার করব প্লাস কে এর সহগ কত 6 তাকে আমরা স্কয়ার করব তাহলে খেয়াল করো i এর সহগ যেটা তাকে স্কয়ার করলাম জে এর সহগ -2 পুরোটাকে স্কয়ার করলাম ভুল করিও না এই জায়গায় ঝামেলায় পড়ে যাবা তাহলে আমাদের এটা -2 আমি বলছি ওই বিন্দুটা যেটা মানে তার মানটাকে স্কয়ার করো তার মানটা তো -2 না যে সব -2 পুরোটাকে স্কয়ার করতে হবে এই জায়গায় ভুল করা যাবে না তাহলে এরপর 6 স্কয়ার তাহলে আমরা বলতে পারি 9 প্লাস 4 প্লাস 36 তাহলে 36 আর 4 36 আর 4 মিলে হচ্ছে 40 49 root over 49 equals to 7 5 this is our r এর মান তাহলে আমরা এখানে দেখলাম কি আমরা এখানে দেখলাম এটা হচ্ছে আমার একটা r ভেক্টর এটা হচ্ছে r ভেক্টরের মান তাহলে অবস্থান ভেক্টরও বের করতে পারি অবস্থান ভেক্টরের মানও বের করতে পারি অবস্থান ভেক্টরও বের করতে পারি অবস্থান ভেক্টরের মানও বের করতে পারি তাহলে আমরা অবস্থান ভেক্টরও বের করলাম অবস্থান ভেক্টরের মানটাও বের করলাম এবার আসো তোমাকে এবার আমি একটা প্রশ্ন করি হ্যাঁ তোমাকে আমি একটা প্রশ্ন করব ওই প্রশ্নটা করার আগে একেবারে খুবই দ্রুত একটা কনসেপ্ট পড়াই দিই সেই কনসেপ্টটা কি ভাইয়া ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, y, z তাহলে আমি এখানে বলতে পারবো আমার এটা যে r ভেক্টর হয় r ভেক্টর সমান আমি বলে ফেলতে পারবো x i y j z k আমরা বলতে পারি এখান থেকে আমি বলবো ভাইয়া আমার এখানে যে r ভেক্টর আমরা পাইলাম r ভেক্টরের মানটা r হবে √x² + y² + z² আমি এখান থেকে পাবো কারণ এটা পড়াই দিছি কিন্তু খুব দ্রুত বলতেছি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া এটা যদি আমরা পেয়ে যাই তাহলে এখন আমার প্রশ্ন হলো আমাদের এই যে অবস্থান ভেক্টর না আমাকে প্রশ্ন করা হলো এই অবস্থান ভেক্টরের একক ভেক্টর কত তাহলে একক ভেক্টর মানে কি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব আমি ভেক্টরটাও পেয়ে যাই ভেক্টরটার মানও পেয়ে যাই আমি ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করে যাই তাহলে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করো তাহলে কি পাবা ভাই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা পাবো xi + yj + zk এবার আসো ডিভাইডেড বাই r সমান কত √x² + y² + z² ওকে ওকে ভাইয়া এখন যে কোনো একটা ভেক্টর লেখার নিয়ম কি জানো তাকে সব সময় এই আকারে লিখতে হয় উপাংশিক বিভাজিত ভেক্টরকে এই আকারে লিখতে হয় এই আকারে যদি তুমি লিখো তাহলে কি হবে ভাইয়া এই আকারে যদি আমরা কোন একটা ভেক্টরকে লিখি তাহলে i এর সহগটাকে আলাদা j এর সহগ আলাদা k এর সহগটা আলাদা তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না x ডিভাইডেড বাই আমরা তো জানি এটা সবার নিচে আছে x ডিভাইডেড বাই √x² + y² + z² ইনটু i প্লাস y divided by √x² + y² + z² into j আর প্লাস z divided by √x² + y² + z² into k এটা হচ্ছে আমার r এর একক ভেক্টর যদিও তোমার x y z এর তো মান দেওয়া থাকবে আমি এভাবে দেখাচ্ছি একটাই কারণে যাতে করে তুমি যে কোনো ম্যাথ করতে পারো তাহলে x y z এর মান তোমার দেওয়া থাকবে তাহলে আমি তোমারে কি বলতে পারি এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত একক ভেক্টর তাহলে তোমাদের পরীক্ষা এরকম বলতে পারে এই বিন্দুর একক ভেক্টর বের করো মা কি তামাশা বইতে তো কখনো এটা লেখা নাই এই বিন্দু মানে হচ্ছে নিশ্চয় অবস্থান ভেক্টর আরে ভাই সেই অবস্থান ভেক্টরের একক ভেক্টরটা তোমাকে বের করতে বলছো ওই কারণে যেহেতু একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করিতে হবে ওই কারণে আমি অবস্থান ভেক্টরটা বের করিব তাকে তার মান দ্বারা ভাগ করিব করার পর আমি নতুন একটা ভেক্টর পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একক ভেক্টর এবার প্রশ্ন হলো একক ভেক্টরের মান কত একক এক একক প্রমাণ করো প্রমাণ দাও কেমনে প্রমাণ দিব মান বের করে প্রমাণ দিব আসো এটার মান বের করব এই আর একটা ভেক্টর না তার মান বের করব কিভাবে মান বের করব ভাইয়া মান বের করার নিয়ম হচ্ছে √i এর সহগ স্কয়ার i এর সহগ এটা আছে এটা x ডিভাইড বাই √x² + y² + z² এই i এর সহগ নিলাম j এর সহগ y ডিভাইড বাই √x² + y² + z² k এর সহগ z ডিভাইডেড বাই √x² + y² + z² তাহলে আমি কি করলাম ভাইয়া আমি যে কাজটা করলাম i এর সহগ নিলাম স্কয়ার প্লাস j এর সহগ নিলাম স্কয়ার প্লাস k এর সহগ নিলাম স্কয়ার এটা হচ্ছে তার মান এবার আসো আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কি হবে ভাইয়া উপরে হবে x² ডিভাইডেড বাই নিচে হবে যেহেতু √ওভার আছে স্কয়ার করলে রুটটা চলে যাবে থাকবে x² + y² + z² প্লাস y² ডিভাইড বাই নিচে থাকবে x² + y² + z²
প্লাস উপরে থাকবে জেড স্কয়ার, নিচে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার একটু খেয়াল করে দেখো তো, রুটের ভিতরে তুমি যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার লসাগু নাও, তাহলে আমরা বলতে পারি ভাইয়া আমার এখানে যেটা আছে এখানেও সেটা আছে, এখানে যেটা এখানেও সেটা, এখানে যেটা এখানেও সেটা, এর মানে লবগুলো বসে যাবে। লব আছে কে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। খেয়াল করে দেখো, কাটাকাটি করো, পাওয়া তুমি 1, এর মানে √1, √1 এর মান হচ্ছে 1। এর মানে প্রমাণ করে দিলাম একক ভেক্টরের মান হচ্ছে 1 একক। যেহেতু আমি বলছি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো, আজকে প্রমাণ করে দিলাম কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, সেই মানটা ভাগ করার পর আমি 1 পেয়েছি, এর মানে একক ভেক্টরের মান হচ্ছে 1 একক। এবং এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত নিয়ম, যেই নিয়মে তুমি যে কোনো একটা একক ভেক্টর বের করতে পারবা, তার মানটাও বের করতে পারবা। তাহলে আশা করি এটা তুমি বইতে পাবা না, কোনো বইতে পাবা না, এটা আমি নিজে নিজে বানাইছি, জিনিসটা হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। একইভাবে এটা তো আমি ত্রিমাত্রিক দেখাইছি, সবসময় সোজাটা দেখাচ্ছি না, ত্রিমাত্রিক দেখাইছি, তুমি পাশে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক দুইটা একসাথে করবা। তাহলে ত্রিমাত্রিক দেখাইলাম, দ্বিমাত্রিক তোমার হোমওয়ার্ক। এবার আসো তোমাকে আমি করব আবার প্রশ্ন, সেখান থেকে আমরা আজকের ক্লাসটা আস্তে আস্তে শেষ করে দিব, কারণ এরপরে যেহেতু ম্যাথ ক্লাস আছে বেশি প্রেসার দেওয়া উচিত হবে না, আমি ক্লাস শেষ করে দিব। তো তার আগে কয়েকটা প্রশ্ন দিয়ে আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দিয়ে আলোচনা করাবো। তাহলে আসো ভাইয়া, আগে বলা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এটা হচ্ছে আমি জাস্ট খুব দ্রুত বলে গেছি হচ্ছে আমাদের মেইন থিমটা। এখন বলো ভাইয়া আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, এখন শেষ করে দিব, তবে তার আগে একটু 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 কাজ করব। আমি যে কাজটা করলাম, একটা বিন্দু দেওয়া আছে, তুমি বিন্দু নিজের ইচ্ছা মতো একটা ধরো, তুমি বাসায় নিজের ইচ্ছা মতো একটা বিন্দু ধরে নাও, ধরার পর সেই ভেক্টরটা বের করো, তার মান বের করো, অবস্থান ভেক্টর। এবার আমি বললাম তার একক ভেক্টর বের করো। একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হয়, মান দ্বারা ভাগ করে তাকে সাজাও, সাজানোর পর সেটা নিশ্চয়ই আমার একক ভেক্টর, ওই একক ভেক্টরের মান বের করো। তো মান বের করার নিয়ম তো তুমি জানো, সেই নিয়মে মান বের করে তুমি মান পাবো 1। তুমি এক্স ওয়াই জেড এর মান ইচ্ছা মতো দৌড়ে বাসায় করার পর না মিললে আমরা বলিও, এমন কোন আমাদের এমন কোনো ভ্যালু নেই যেটা দিলে মিলবে না। এবার আসো ভাইয়া, একজনে বলতে আর 1000 কমেন্ট। হ্যাঁ, তোমরা চাইলে তো কমেন্ট 1000 না, কয়েক হাজার কমেন্ট হয়ে যেতে পারে। আসো আমরা দেখি, এবার প্রশ্ন করা শুরু করি। এখন এই মুহূর্তে তোমাকে আমি প্রশ্ন করি, দেখো এই প্রশ্ন পরীক্ষা আসে, খুব বেশি আসে এমসিকিউ তে, ম্যাক্সিমাম ভুল করে। তোমাকে আমি প্রশ্ন করলাম, একটা একটা প্রশ্ন করতেছি, দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড যদি জানি, কোন একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুটা হচ্ছে 3 4 আচ্ছা, আমরা শেষের পথে। তাহলে তোমরা জাস্ট এখন খালি কমেন্ট করে করে জানাবা আমাদের কোনটা। তবে এখানে আমি একটা ট্রিক্স রাখছি এখনো, মানে একটা ট্রিক্স তোমাদের এখনো বুঝার বাকি আছে, দেখি তোমরা তোমাদের পারো কিনা, মানে প্রশ্ন যেভাবে ঘুরে যেতে পারে। এবার আসো, এটা হচ্ছে আমাদের একটা আর ভেক্টর। আমি তোমাকে প্রথমে 1 নাম্বার প্রশ্ন করলাম, 1 নাম্বার প্রশ্ন, এটা মনে করো এ বিন্দু। 1 নাম্বার প্রশ্ন হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? দেখি সবাই কমেন্ট করো, কে দ্রুত কমেন্ট করতে পারো দেখি। এ বিন্দুর অবস্থান ভেক্টর কে? অবস্থান ভেক্টর কত, মানে আর ভেক্টরটা কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? দেখি কমেন্ট করো, কে দ্রুত করতে পারে। অবস্থান ভেক্টর কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? 1 নাম্বার প্রশ্ন, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? আমি এটা প্রশ্ন করতেছি, কমেন্ট করতে থাকো। 2 নাম্বার, হচ্ছে উক্ত অবস্থান ভেক্টরের মান কত? উক্ত অবস্থান ভেক্টরের
মান কত? 3 নাম্বার প্রশ্ন, x y সমতলে x y সমতলে ভেক্টরটির মান কত? x y সমতলে ভেক্টরটির মান কত? তাহলে তিনটা প্রশ্ন করলাম। এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? 2 নাম্বার, উক্ত আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে বলছি, ওই ভেক্টরের মান বের করতে বলছি। এরপর বলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা বলো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা বলো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা বলো। আমি একটা আনসার বলতেছি। 1 নাম্বারের আনসার অবস্থান ভেক্টর, তাহলে 3i + 2j + 4k। 2 নাম্বার অবস্থান ভেক্টরের মান √3² + 2² + 4² = 9 + 4 + 16। তাহলে আমাদের 16 4 আমাদের 4 4 16 16 4 20 √29। আর 3 নাম্বার হচ্ছে আমাদের, এবার 3 নাম্বারটা দেখি কয়জনে করছো। x y সমতলে বলছে, তাহলে কোন সমতলে? x y সমতলে। আজকে শুরুতেই বলছিলাম x সমতলে কার মান 0? x y সমতলে z এর মান 0, z এর মান 0। এর মানে তুমি লিখবা x লিখবা y লিখবা, z কি লিখতে পারবা না, কারণ এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তার মধ্যে থেকে তুমি সমতল কোনটা নিছো? x y টা নিছো। x y টা নিছো মানে সেখানে কোনো z নাই। এর মানে z টাকে তুমি কাউন্ট করবে না, তুমি লিখবা √3² + 2²। তাহলে আমাদের √9 + 4 মান হচ্ছে √13। দেখি যদি এটা বুঝো। এবার তুমি আমারে বলো তো 4 নাম্বার প্রশ্ন, xz সমতলে মান কত? xz সমতলে মান কত এটা বললে আমার আজকের ক্লাস শেষ। দেখি xz সমতলে কত বলো। xz সমতলে ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক আমাদের, যে আমরা যে জিনিসগুলো জানছি যদি আমরা ডিরেক্টলি কোনো ফিনিশিং দিই নাই, আগামী ক্লাসে আমরা ভেক্টর গুণনে যাব। এটার উপর অনেক ধরনের, মানে এক কথায় এতটুকু পড়ছি যে এখান থেকে যে অনেক ধরনের ম্যাথ আসতে পারে, সেই ম্যাথগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। মানে আজকে তোমার দেখে মনে হতে পারে কোনো ম্যাথ নাই, কিন্তু আগামী ক্লাসে দেখবা কতগুলো ম্যাথ এখানে আছে, এবং সেই ম্যাথগুলো সবগুলো আনসার তুমি জানো, শুধু কনসেপ্ট জানো না। মানে আমি আজকে তোমার শিখিয়ে ফেলছি, বাট শিখাইলেও আজকে তোমার কাছে মনে হবে ভাই আমি অবুঝ শিশু, আমি বুঝি না কিছু। বাট আগামী ক্লাসে তুমি বুঝে যাবা ভাই শিশুর অপশনটা বাদ, আমি এখন অনেক কিছু পারি। এটাই হচ্ছে আমার মেইন কাজ। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। আশা করি সবাই আগামী ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হবে। তবে সেই ক্লাস করার আগে যদি এই ক্লাস করে থাকো তাহলে একেবারে মাখন টাইপসের একটা ক্লাস ওয়েট করতেছে। আর তোমাদের একটু পর ম্যাথ ক্লাস হবে, সবাই অ্যাটেন্ড করবো। আজকে ম্যাথে মারাত্মক লেভেলের একটা ক্লাস। আর ম্যাথ এই বোর্ডেই ম্যাথ করানো হবে, একটু পরে সোহরাওয়ার্দী ভাই করাবে, তার পাশে আমার করতে হচ্ছে। আমি এখন কি বলে এই যে রোহিঙ্গাদের মতো হয়ে গেছি, আমি আমার বাসায় এখন সেট আপ করতে পারিনি, বোর্ড আনছি, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই সেট আপ করবো। বাট নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওয়াইফাই লাগানো হয়নি। ওয়াইফাই লাগালে ঠিকই আমি আমার বাসায় প্রপারলি ক্লাস নিতে পারবো। তো আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আর 9টা বাজে অবশ্যই তোমরা ম্যাথ ক্লাসে থাকবো, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে আজকে। তো সেই ক্লাসে তোমরা সবাই থাকবা। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।